সুপ্রিয় দর্শক, আমরা জানছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণ অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজ। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক, এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই, তারপর আলোচনা শুরু করব। উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে ঢুকতে পারছেন সাংবাদিকরা, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এটি কি নিষিদ্ধ জায়গা, পাল্টা প্রশ্ন বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়ের। দেশ চালাচ্ছে অযোগ্য অদক্ষরা, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং খাতে আজকের এই দুরবস্থা, অভিমত বিশিষ্টজনদের। হিট অ্যালার্টের মধ্যেই বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে নরসিংদীতে মা ছেলে, টাঙ্গাইলে 2 ভাই সহ 6 জনের মৃত্যু। ডিম সিন্ডিকেটে অসহায় ক্রেতা ও খামারিরা, রাজধানীতে নিত্যপণ্যের উচ্চ দামে দায়ী সিটি কর্পোরেশনের চাঁদাবাজি, অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। গ্রামে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে মানুষের রাজধানীতে আসার প্রবণতা ঠেকানো যাবে না, বলেছেন এলজিআরডি মন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী 25 বছরে 50% নিচে নেমে আসবে দেশের শস্য উৎপাদন, সংখ্যা বিশেষজ্ঞদের। মোটা দাগে আসলে এই ছিল উল্লেখযোগ্য সংবাদগুলো। আমি শুরুতেই যদি আসলে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে যে আমাদের আলোচনা গতকাল সেদিকে শুরু করতে চাই। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা তথ্য নেওয়ার জন্য আসলে প্রবেশ করতে পারছে না, সেটি বেশ কিছুদিন আগের ঘটনা। মাঝখানে আসলে একটি ছিল যে বাংলাদেশ থেকে আবারও ডলার চুরি হয়ে গেছে, এরকম একটা ছিল বাংলাদেশ ব্যাংক থেকে, রিজার্ভ চুরি হয়েছে। সেই জায়গায় মিলে এখন দুটি রাজনৈতিক দল আসলে ওই জায়গায় মুখোমুখি হয়েছে সাংবাদিকদের প্রবেশ নিয়ে। এটি আসলে কেমন ভাবে বিশ্লেষণ করবেন? আমার মাঝে মাঝে মনে হয় কি আমাদের নেতাদের তো কোনো কাম কাজ নেই, যেটা যেখানে খুশি নাক গলানো। আচ্ছা, কাদের সাহেবের যে বোধোদয়টা হলো পৃথিবীর কোন দেশে, তো 15 বছর পরে এই বোধোদয় কেন হলো? কারণ ওনাদের গত 2 টার্মে তো মানে আমাদের আমরা যখন মাঠে ছিলাম বাদ দিলাম, আওয়ামী লীগের এবার নিয়ে 3য় বার ক্ষমতায়। তো গত 10 বছরে তো সবাই ঢুকতো এবং এই আমলেও ঢুকতো। কিছুদিন আগে এটা বন্ধ করা হয়েছে। তাহলে এই বোধোদয়টা হইতে একটা ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কিনা, এই বোধোদয় হতে একটা সরকারি দলের যদি বা সরকারের মন্ত্রী যদি 15 বছর সময় লাগে, তাতে এই মন্ত্রীর এফিসিয়েন্সি নিয়ে আমার মনে হয় একটা প্রশ্ন জাগে। তাহলে এতদিন কেন বন্ধ হলো না? যদি ওনারটাই যদি আমি সহি বলে ধরে নিই। এবার আসে বাংলাদেশ ব্যাংকে উনি বলল পৃথিবীর কোন দেশে আছে। আমি যদি প্রশ্ন করি পৃথিবীর কোন দেশে আছে যে সেন্ট্রাল ব্যাংকটা একটা মিনিস্ট্রি একটা উইং কন্ট্রোল করবে? আপনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখেন, পাকিস্তানের স্টেট ব্যাংক দেখেন, আমেরিকার রিজার্ভ ফেডারেল ব্যাংক দেখেন, সবাই কিন্তু একদম স্বশাসিত একটা প্রতিষ্ঠান এবং তাদের উপরে কোনো খবরদারি নেই। আমাদের কেন ফিনান্স মিনিস্ট্রির ব্যাংকিং ডিভিশন বাংলাদেশ ব্যাংকে খবরদারি করবে? এই প্রশ্নটাও তো আসে, তাই না? তার মানে কি আমরা বাংলাদেশ ব্যাংকটা নিয়ে খেলাধুলা করছি এবং এই খেলাধুলার মধ্যে অনেক তথ্য, এই আমাদের যে রিজার্ভ যে ঘটনাটা ঘটেছে, ডলারের যে হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন ব্যাংকের যে মার্জার খেলাধুলাই বলবো আমি, এই তথ্যগুলি কিন্তু সাংবাদিক মানে গণমাধ্যম থেকে সাধারণ মানুষ জানতে পারছে এবং গণমাধ্যমের যারা কাজ করেন ব্যাংক আমাদের কলিগরা, জুনিয়র ভাইয়েরা, তারা এইগুলি প্রকাশ করছে। তো এখন তো কেউ বলছেন যে বাংলাদেশ ব্যাংকে নিশ্চয়ই আরও ডেঞ্জারাস কিছু, ডেঞ্জারাস শব্দটা আমি জেনে বুঝে ব্যবহার করছি, ডেঞ্জারাস কোনো ঘটনা ঘটছে যেটা যদি ওই প্রবেশ অধিকার থাকে বাইরে চলে আসবে এবং বাংলাদেশ ব্যাংকের একটা বিরূপ চিত্র মানুষের কাছে আসবে। এই জন্য এই প্রবেশাধিকারটা বন্ধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কি বলছে? না, একজন সংবাদকর্মী যার কাছে যাবেন তার অনুমতি নিয়ে তার পাশ নিয়ে ঢুকতে পারবে, এটা হলো তাদের যুক্তি। এখন মনে করেন আমি সায়ন্ত ভাইয়ের, উনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, আমি পাশ নিয়ে ওনার রুমে গেলাম, কথাবার্তা বললাম, পরের দিন একটা নিউজ করলাম, তো ওই ভদ্রলোকের আর চাকরি থাকবে? এটা প্রমাণিত যে তুমি এই তথ্যগুলি দিয়েছো, তাই না? তার মানে কি যার কাছে যাবেন তিনি তো মোর ক্যাথলিক যেন পোপ হয়ে যাবেন, তিনি আমার চিনলেও তো তখন চিনতেও যাবেন না, তাই না? তার মানে কি আমি একদিকে বলছি তথ্য সুরক্ষা, তথ্য পাওয়া আমার অধিকার ইত্যাদি ইত্যাদি বড় বড় কথা বলছি, কাজে আমি পুরো বিপরীত কাজ করছি কাজে। এবং আপনি দেখেন আমি যে সংগঠনের সদস্য ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, তারা প্রথমে এটা নিয়ে আপত্তি করেছে। তারপরে কিন্তু সম্পাদক পরিষদ থেকে আরম্ভ করে সাংবাদিক ইউনিয়নগুলো, এখানে কিন্তু দলমত নির্বিশেষ, আপনারা জানেন যে দুটো ইউনিয়ন, 2 পক্ষ, সম্পাদক পরিষদ থেকে আরম্ভ করে সংবাদপত্র গণমাধ্যম রিলেটেড প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমি টিআইবির কথা বাদ দিলাম, আমি গণমাধ্যমের কথাই বলি, গণমাধ্যম রিলেটেড
আমাদের মধ্যে বিভাজন আছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু সকল বিভাজন বিভেদ ভুলে প্রত্যেকটা মানে গণমাধ্যম রিলেটেড প্রতিষ্ঠান কিন্তু এটা প্রতিক্রিয়া দিয়েছে এবং সবাই ক্ষুব্ধ। এখন আপনি এখন যদি সবার ক্ষোভ বা যৌক্তিক ক্ষোভ যদি আপনি কানে আনেন, আপনার যদি 15 বছর পরে এই বোধোদয় হয় যে কেন ঢুকবে, পৃথিবীর কোন দেশে ঢুকে, তাহলে তো আর বলার কিছু নেই। আপনি তো অন্য পক্ষের বক্তব্যটাকে একটু শালীন করে বলেছেন, তো উনি যেটা বলেছেন সেটা আপনার শালীনতার প্রতি সম্মান রেখে আমি বলছি, উনি ভুল কিছু বলেননি, তাই না? আর আমার বেসিক কোশ্চেন হচ্ছে এই বোধোদয় হতে এতদিন সময় লাগলো কেন, যদি আমি ওনার যুক্তি মেনেও নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের সেতুমন্ত্রী এই কোনো দেশে ঢোকে না, এই তথ্যটাও সঠিক না, পৃথিবীর বহু দেশেই ঢোকে, এই তথ্যটা সঠিক না। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই বোধোদয় হতে ওনার কেন 15 বছর লাগলো সেই ব্যাখ্যাটা তো ওনার দেওয়া উচিত। দুইটা কারণ হতে পারে, একটা হতে পারে আমরা এতদিন বুঝি নেই, তাই না? আরেকটা কারণ হতে হলে পারে বাংলাদেশ ব্যাংককে বাঁচানোর জন্য করছি। জি, আপনাকে ধন্যবাদ। যা বললেন এরপর খুব বেশি কিছু বলার আসলে থাকে না। বিষয়টা হচ্ছে সাংবাদিকরা এই দেশে নানান রকমের, এটা যখন যারা ক্ষমতায় থাকে তারা সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবে, এবং প্রতিপক্ষ হওয়ার কারণও আছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম দিনে দিনে অনেক বেশি পার্টিজান হয়েছে, পারপাসফুল নিউজ করা, তারা ওই দলীয় নেতার থেকেও বড় নেতা হয়ে যাওয়া, এইসব তো আমরা দেখছি প্রকাশ্যভাবেই। কিন্তু মানে এটা না, লোভটা আমি সামলাতে পারছি না। মোদি সাহেব কোনো প্রেস কনফারেন্স করেন নাই, যে উনি এই জাস্ট দুদিন আগে উনি একটা কেন করেন এটা একটা ব্যাখ্যা দিয়েছেন। মোটা দাগে ওনার ব্যাখ্যা হলো সাংবাদিকরা এখন, মানে তার দেশে সাংবাদিকরা এখন আর কেউ নিরপেক্ষ নেই, এই জন্য আমি কারোর সঙ্গে কথা বলি না। যাই হোক, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এইরকম একদম পোলারাইজেশন হওয়ার পরেও বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি একতরফাভাবে শুধুমাত্র মানে আওয়ামী লীগ সরকারকে যেইভাবে সাপোর্ট করে যায়, তাদের খারাপটাকে ঢেকে রেখে এবং তাদের ভালোটাকে অতিরঞ্জিত করে প্রকাশ করে এইসব করছে, তার মধ্যেও সংবাদপত্রের টিকে থাকার জন্য হোক অথবা তাদের কিছু নিউজ তো বিক্রি করতে হয়, যেভাবেই হোক এই ফাঁকফোকরে বিভিন্ন অফিসে বা বিভিন্ন সংস্থায় ইন্টারনাল যে সমস্যাগুলি থাকে, তাদের মধ্যে ভাগবটরার বনিবনার ঘাটতি হয়, মানে ও বেশি খেলো আমি বেশি পাইনি, অথবা ও এইটা করে নিল আমি করিনি, অথবা কেউ সততা থেকেই, সবাই তো আর পচে যায়নি, কোনো কোনো অফিসার তো সৎ আছেও, সেই সব সোর্স থেকে সাংবাদিকরা যেটুকু তথ্য পায় তা দিয়েই তো আমরা ধরেন এই যে বালিশ কাণ্ড, যে 5,500 টাকা বালিশ উঠাতে লাগে, এই যে নাট বল্টু কিনতে যে লাখ লাখ টাকা লেগে যায় একটা নাট বল্টুর দাম, এই যে আইসিইউর পর্দার দাম যে লাখ লাখ টাকা হয়ে যায় কিভাবে, এবং টাকা পাচার সমস্ত কিছু এই সংবাদ মাধ্যমই তো আনে। ফলে এত দুরবস্থার মধ্যেও কিন্তু মানুষের এই তথ্য জানার জন্য ভরসার স্থল সংবাদ মাধ্যমই। এখন সেই সংবাদ মাধ্যমকে কত ভাবে সংকুচিত করে আনা যায় যে ওরা 100% আমাদের হবে, 98% আমাদের হলে হবে না, 100% আমাদের হতে হবে। সেই ক্ষেত্রে তারই অংশ হিসেবে নানান রকমের আইন কানুন, এত ধারা অত ধারা, এই কালা কানুনগুলি করে তাদের হাত পা বাঁধার চেষ্টা করা হয়। তাতে করে সাংবাদিকরা কিছু কিছু প্রতিবাদ করে দেন দরবার করে আবার শেষ পর্যন্ত মেনেও নেয়, কারণ যারা এটা নিয়ে ভোকাল হবে সেই গ্রুপটা বেশিরভাগই সরকারের অনুগত, গত 1.5 দশকে সেটা হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়িটা সরকার ওই সবেরই সুযোগ নিয়েছে যে এইখানে ডিজিটাল নিরাপত্তা আইন হোক বা বিভিন্ন যে আইন হোক, শেষ পর্যন্ত সেটা মানিয়ে ছেড়েছি। তো এদেশে সাগররণী হত্যাকাণ্ডের মতো এরকম নৃশংস হত্যাকাণ্ডে যেই সাংবাদিকরা মাঠে নেমেছিল সেইখান থেকে পিক করে এনে উপদেষ্টা বানিয়ে তাদেরকে নানান সুবিধা দিয়ে সেই আন্দোলন তো স্থিমিত করা গিয়েছিল, এবং সেই মামলা 108 বারের বেশি পেছানোর মতো ঘটনাও ঘটছে তো এদেশে। সেটা নিয়ে সাংবাদিকদের কোনো মাথা ব্যথা আছে? কোনো প্রতিবাদ, কার্যকর প্রতিবাদ আছে? সুতরাং ভেবেছে সাংবাদিকদের ব্যাপারে বাংলাদেশে এই সরকার বা তারা তাদের এতটাই অনুগত, বেশিরভাগ কর্নারগুলি তারা যা খুশি তাই করতে পারে, তারই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়ি করলো। এখন যেটা কাজল ভাই বললেন, যেখানেই আপনি বাধা দিবেন বা নিষিদ্ধ করবেন
সেখানে যতটুকু না ঘটছে তার থেকে আরো অনেক বেশি সন্দেহ দানা বেঁধে উঠতে পারে। সেই হিসেবে বাংলাদেশে 2016 সালে যখন আমাদের রিজার্ভ চুরি হয়, সেই চুরির সময় কিন্তু প্রথম সংবাদটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে আসেনি। প্রথম পাশের দেশ থেকে, আমেরিকা থেকে, ওইখান থেকে আমাদের ধার করা সংবাদ শুনতে হয়েছিল। এইবারও এরকম একটা সংবাদ কিন্তু পাশের দেশ থেকেই প্রথম আসলো। ওইবারও প্রথম বাংলাদেশ ব্যাংক অস্বীকার করেছিল যেরকম কিছু ঘটেনি। পরে সত্য প্রমাণিত হলো, ভয়াবহ আকার না, পরে কিন্তু হ্যাঁ সত্য প্রমাণিত আমাদের এবার তো আমাদের কিন্তু এইবার তারা এই যে এরকম পাশের দেশে এই সংবাদ মাধ্যমে আসার পরে বাংলাদেশে যে এটা ডিসক্লোজ হবে এটা সত্য বা মিথ্যা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের স্পোকম্যান বলবেন অথবা গভর্নর বলবেন আর সেটা লিখে দিবে সংবাদ মাধ্যম যেটা মিথ্যে বা তাদের একটা প্রেস রিলিজ পাঠিয়ে দেবে, সেটা প্রকাশ করবে। এর বাইরে তো বাংলাদেশের সংবাদ মাধ্যমের হাতে কিছু নাই আসলে, যেটা বললেন যে ঢুকতে পারবে না। যদি আপনাকে স্পোকম্যানের সঙ্গেই কথা বলতে হয়, কোনো প্রতিষ্ঠানের একজন মুখপাত্র দেওয়া হয় কাকে, যিনি ওই প্রতিষ্ঠানের স্বার্থের বাইরে একটা অক্ষর বলবেন না এবং স্বার্থ রক্ষা করে কিভাবে কথা বলবেন সেই ট্রেন আপ করেই তার ওইখানে বসানো হয়, মিথ্যা হোক সত্য হোক যেভাবে প্রতিষ্ঠানের পক্ষে বলার জন্য। সেইখান থেকে তো সাংবাদিকরা কোনো নিউজই আসলে পাবে না, ওটা তো সরকারি প্রেস নোটের নিউজ হবে। সুতরাং সাংবাদিকদেরকে বিভিন্ন জায়গায় যে সোর্স থাকে তাদের কাছে যাওয়া, সম্পর্ক তৈরি করা, এবং সেটা এমনও হয় একজন সাংবাদিক যখন একটা টেবিলে একজন অফিসারের সঙ্গে কথা বলে বসে, আর একজন এসে তার সঙ্গে কানে কানে বলে গেলে সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে সামথিং হ্যাপেনিং, সেইখান থেকে উঠে গিয়ে আস্তে করে আবার ওই টেবিলে গিয়ে তার কাছ থেকেও একটা তথ্য নিয়ে আসতে পারে এবং ক্রস চেক করে 2-4 জনের সঙ্গে কথা বললে একটা নিউজ পেয়ে যায়। এবং এইভাবে এই নিউজ করে সাংবাদিকরা তো দেশের উপকার করে। এই সব চোর, লুটেরা, বাটপার, এই ডাকাত, এদেরকে যতটুকুই ধরা যাচ্ছে এইভাবেই তো ধরা যাচ্ছে। সেই জিনিসটা বাংলাদেশ ব্যাংক কোনো ভয়াবহ রকমের দেশবিরোধী, আমাদের অর্থনীতি ধ্বংসের যেসব প্রক্রিয়ার কোনোটার সঙ্গে তারা নিশ্চয়ই জড়িত, সেই ভয়াবহ অবস্থা ঢাকবার জন্যই তারা নতুন করে এই ফ্যাক্টরা বের করেছে। সেখানে ওবায়দুল কাদের এটা বলবেন সেটাও স্বাভাবিক, কারণ তারা তো প্ল্যান করেই করেছেন। এখন ওইখানে উনি এটা বলবেন, তার প্রতিপক্ষে বিএনপি একটা বলবে, এই সাংবাদিকরা একটা বলবেন, আমরা টকশোতে একটা বলবো, কিছুদিন এইভাবে চলবে, ফাইনালি আমরা ওইটা মেনে নিতে বাধ্য হব। কারণ তারা দেখেছে গত 15 বছর ধরে এরকম এদেশের অনেক কিছু তারা বাধ্য করতে সক্ষম হয়েছে। ডক্টর শান্ত হয়তো অভিজ্ঞতা থেকে বলেছে, কিন্তু আমি এই ব্যাপারটা যেহেতু আমি এই সংগঠনের সঙ্গে জড়িত, আমি একসময় নেতৃত্ব দিয়েছি বলতে পারি, অন্তত এই একটা ইস্যুতে সাংবাদিকরা সহজে হবে না, কারণ আমাদের বহুদিন পরে আমরা ইস্যুতে এক হয়েছে। এটা কিন্তু সাংবাদিকদের কোনো স্বার্থ নেই, এটা দেশেরই স্বার্থ, অর্থনীতি। সাগরুনি তো একমত হয়েছে, সাগরুনিটা আমি ওই প্রসঙ্গে যাব না, কারণ ওটা গেলে আমাদের অনেকের কথা। আমি এটা বলি, এইটায় যে লেভেলের নেতৃত্বটা আছে ওটা ছিল ইউনিয়ন লেভেলে, মানে পলিটিক্যাল একটা ব্যাপার ছিল। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই কাজে। আর এটা হচ্ছে আমাদের যারা কাজ করে তাদের একদম সাগরুনিটা একটা আন্দোলন। এটা কিন্তু আমার একদম সরাসরি আমার পেশার উপর আঘাতটা। আপনি আইনে বলবেন যে তথ্য পাওয়ার অধিকার সবার আছে, কাজে বিরোধ হবে, এবং এটা কোনো যুক্তি নেই। কিন্তু আমরা কিন্তু আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু গভর্নরের সঙ্গে দেখা করারও কথা হয়েছিল, কিন্তু কোনোটাই মানেনি এখন তো। এবং আরেকটা জিনিস দেখেন, এই গভর্নর সাহেব আসার পরে কিন্তু একটা কোনো ইতিবাচক পরিবর্তন বাংলাদেশ ব্যাংকে আসেনি। সেটাও তো গভর্নর সাহেবের হয়তো ভাবতে পারে যে ব্যাংকিং সুযোগে তো নিচে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থাও তো অনেক নিচে। হ্যাঁ, সে কাজে এটা উনি ভাবতে পারেন যে আমাকে আর কত নামাবে, কাজে তার একটা ব্যক্তিগত ভিতরের ব্যাপার তো থাকতে পারে। কাজে আমার মনে হয় এই ব্যাপারটাকে এত হালকাভাবে দেখার কিছু নেই। কারণ দেখেন, রিপোর্ট কিন্তু হচ্ছে, আপনি যখন আমাকে ঢুকতে দেবেন, আপনি মানে আমরা রিপোর্ট তো আর থেমে নেই, তো এই রিপোর্টগুলি কিন্তু আমি জাস্টিফাই মানে কারো কাছ থেকে অথেন্টিক দিতে পারছি না, কারণ আপনি আমাকে তো সুযোগই দিচ্ছেন না। তো এটার মাসুল তো বাংলাদেশ ব্যাংককে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক যদি মাসুল দেয়, মানে আমার অর্থনীতিকে মাসুল দিতে হবে, দেশকে মাসুল দিতে হবে, দেশকে মাসুল দিতে হবে। অর্থনীতিকে মাসুল দেওয়ার কথা জানবো, তখন নাগরিক ঐক্যের গত একটি সেমিনার ছিল, সেখানে তারা বলছেন যে বিভিন্ন গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং, বিদ্যুৎ, জ্বালানি খাত সব খাতগুলোকে ধ্বংস করে দুরবস্থায় নিয়ে গেছে সরকার। এটি আসলে সেখানে সুজন সম্পাদক সহ আরো বেশ কয়েকজন ছিলেন, মাহমুদুর রহমান মান্নাও ছিলেন। একই সঙ্গে ওবায়দুল কাদের যেটি বলেছেন যে ডলারের দাম 7 টাকা বাড়াতে
আসলে খুব কোনো সমস্যা হবে না অর্থনীতিতে, আপনার কি তা মনে হয় কাজল ভাই? শুনেন, বাংলাদেশের ডলারের দাম বাড়ানো লাগে না, এমনি তো শোনেন, আমি বাজার করি না, কিন্তু পরশু দিনের আগের দিন আমি বাজারে গিয়েছিলাম। তা আমি একটা তরকারি এখানে খুব সস্তা তরকারি, কারণ আমি আগে কিন্তু 20 টাকা 25 টাকা করে কাঁচা পেঁপে, এক একজনের এক একটা জিনিস তো পছন্দ থাকে, এই কাঁচা পেঁপের তরকারি আমার খুব পছন্দের। আমি বাজারে যখন কিনলাম দেখি দাম পড়লো তো 90 টাকা। এটা আমার স্বপ্নেও ছিল না 25 টাকার কাঁচা পেঁপে 90 টাকা হতে পারে। এই জন্য বললাম যে দুরবস্থা কার কাছে কি সেটা তো বুঝতে হবে। আপনি যেটা বললেন যে কাঁচামরিচ 200 টাকা চাইছে, এখন তো আর এমন না যে এখন আপনার 180-90 টাকার নিচে কোনো তরকারি নেই। এখন ডলারের দাম 7 টাকা বাড়ালে কোনো অসুবিধা হবে না, এটা যদি মাননীয় মন্ত্রী মনে করে থাকেন, উনি কোন অর্থনৈতিক জ্ঞান থেকে মনে করেছে আমি জানি না। আমি যেহেতু একজন ভোক্তা এবং আমি যখন রিপোর্টার ছিলাম এই ফিল্ডে আমি কাজ করেছি, মানে আমার কর্মক্ষেত্র ছিল এই অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ডলারের দাম একটু বাড়লে লাভের দামও বেড়ে যায়। এটা যৌক্তিক কারণ আছে, পরিবহন খরচ বেড়ে যায়, সব কিছুই বেড়ে যায়। তো উনি এটা কোন যুক্তিতে বললেন যে 7 টাকা বাড়লে কিছু হবে না আমি জানি না। আপনি দেখেন কয়দিন আগে ব্যবসায়ীরা, মানে সকল ব্যবসায়ী সংগঠনের মধ্যে সরকার সমর্থকরাই তো বেশি, বিসিসিআই বলেন, বিজেপি, তারা কিন্তু গভর্নরের সঙ্গে দেখা করেছেন, তারাও কিন্তু এই ব্যাপারটা তাদের ক্ষোভ তাদের রিজার্ভেশনটা জানিয়েছে। তারা তো আর ক্ষোভ জানাতে পারেন না, ওই যে রিজার্ভেশন জানিয়েছে। এবং তারা এই যে সুদ হার 14%, এর উপরে করা যাবে না। 14% কি খুব স্বাভাবিক। আর এখন যে নীতিতে এখন কিন্তু বেসরকারি ব্যাংকগুলি যার যার মতো সুদ হার নির্ধারণ করতে পারে। এবং আপনি যারা ব্যবসায়ী তাদের জন্য, হ্যাঁ আমরা ব্যবসায়ীদের গালি দিই, সিন্ডিকেট বলি ইত্যাদিতে, এটা যেমন আছে, পাশাপাশি সৎ ব্যবসায়ী তো আছে। এখন একটা ডলারের দাম যদি একবারে 7 টাকা বাড়ে, একজন ব্যবসায়ী মানে কি তার তো র মেটেরিয়াল, এমন তো না যে আমরা র মেটেরিয়াল নিজেরা করছি, আমাদের কোনো ইম্পোর্ট করতে হয় না। আমাদের তো 95% র মেটেরিয়ালতে ইম্পোর্ট করতে হয়। তো আমি যখন বেশি দামে ইম্পোর্ট করবো, এটা দুইটা, বেশি দামে ইম্পোর্ট করা র মেটেরিয়াল দিয়ে আমি যে প্রোডাক্টটা বানাবো সেটা যদি দেশের মার্কেটে হয়, দেশের বাজারের জন্য, সেটার দাম তো বাড়বে। আর এটা যদি রপ্তানির জন্য হয় সেখানে আমার দাম বাড়বে, প্রতিযোগিতায় আমি পিছিয়ে যাব। কাজে এটা কিন্তু শাখের করাত, এদিকেও কাটবে ওদিকেও কাটবে। আমি জানি না ওনারা কোন অর্থনৈতিক যুক্তিতে বা কিভাবে এটা বলেন। কাজল আপনি যেহেতু অর্থনৈতিক সাংবাদিকতা অনেকদিন করেছেন, আমি একটু অন্য বিষয়ে এটির সাথে একটু সম্পৃক্ত জানতে চাই। একটু হলো যে ডলারের দাম তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছেই, তার বাইরে অভিযোগ হচ্ছে ডলার পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু আরেকটা বড় অভিযোগ। তার বাইরে এনবিআর এর হয়রানির অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের, এবং সেটা আমদানি রপ্তানি দুই ক্ষেত্রে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আসলে আমাদের অর্থনীতি কতটা এগোবে? শুনেন, প্রতি বাজেটে এনবিআরকে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, এনবিআর ব্যস্ত থাকে ওই টার্গেট দিয়েতে। আপনি এই গত রোজার সময় দেখেন না, একটা পণ্যের উদাহরণ দিয়ে, খেজুর শুল্কায়ন নিয়ে কি হলো। এবং আপনি দেখেন রোজার সময় কিন্তু বাজারটা যে কোনো কারণে হোক একটু অধোগতি ছিল, এখন কিন্তু আবার ঊর্ধ্বগতি। আপনি এনবিআর এমন সব পণ্যে এমন সব শুল্ক বসান, তাদের টার্গেট কিন্তু জনগণ বা তাদের টার্গেট থাকে তাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় রাজস্ব আহরণের, সেটার দিকে। এবং এতে করে যে আপনি এই যে শুল্ক বাড়ালেই যে লক্ষ্যমাত্রা অর্জন হয় সেটা কিন্তু প্রমাণিত না। কারণ ধরেন আপনার একটা বস্তু যেটা আমি 5 টাকায় কিনতাম, শুল্কর পরে এটা কিন্তু 7 টাকা করে হয়ে গেল, কথার কথা। আমি কিন্তু এটা ভোক্তা কিন্তু এটা কনজাম্পশন কমিয়ে দেয়, আলটিমেটলি কিন্তু ওটা থেকে যে লাভ হয় এটা ভাবার কোনো কারণে। এবং এনবিআর এর এইসব কীর্তিকলাপের বিরুদ্ধে কিন্তু খোদ বাণিজ্য মন্ত্রীও বলেছে প্রতিবন্ধী যে এনবিআর শুল্ক ব্যবস্থাটা নিচে নেয়। এবং ব্যবসায়ী তো বলছি, কিন্তু এনবিআরও কিন্তু তারা তাদের লক্ষ্যেই আছে। আমি যেটা মনে করি, আমরা এখন একটা ক্রান্তিকাল শব্দটা বলা কতটুকু যৌক্তিক হবে জানি, আমার মতে আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি, ক্রান্তিকালই অতিক্রম করছি। শান্ত ভাই, দেখেন এই যে দ্রব্যমূল্য, ডলারের দাম, আমাদের অর্থনৈতিক দুরবস্থা, রাজনীতিতে সুশাসন, জবাবদিহিতা, এই সবগুলো কিন্তু একটার একটা থেকে বিচ্ছিন্ন না, ওতপ্রোতভাবে জড়িত। যারা পারে সমন্বিতভাবে সবই পারে। একটু আগে যে আমরা বলছিলাম বিভিন্ন গ্রুপকে, সাংবাদিকদের যে বাধার চেষ্টা করা, পরশুই একটা অনুষ্ঠানে ঠিক এরকমই বলছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, ওই সাবেক গভর্নর ফরাসউদ্দিন সাহেবের একটা বইয়ের প্রকাশন উৎসবে উনি বলছিলেন দেশের গণতন্ত্রের আনুষ্ঠানিকতা চলছে, এবং বিদেশিরা যখন এসে জানতে চায় দেশের গণতন্ত্রের অবস্থা, তখন তাদেরকে আমি একথাটাই বলি
গণতন্ত্রের আনুষ্ঠানিকতা চলছে। সেই আনুষ্ঠানিকতার আড়ালে আসলে উন্নয়নের নামে টাকা পাচার, লুটপাট, ডাকাতি এইসব চলছে। ফরাসউদ্দিন আহমেদ উনি তো এই সরকারেরই লোক, তাদের ঘনিষ্ঠ, আমরা সবাই জানি তার অবস্থান। সেই ভদ্রলোক বলছেন রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের গৃহবৃত্ত না হলেও হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান, ঠিক সাংবাদিকদেরকে সরকার যেভাবে দেখতে চায়। এই যে দেশের এত দুরবস্থা, দ্রব্যমূল্য যেটা বললেন, সব জিনিসের, সবজির দাম, সব দাম, কাঁচামরিচ বিভিন্ন সময় একটা সিজনাল বলে কাঁচামরিচের দাম বাড়ে, আমরা দেখছি কখন বৃষ্টি হয়, পচে যায়, পরিবহনের সমস্যা। এখন কি কাঁচামরিচের কেজি 200 টাকার উপরে কেন উঠে গেল, সেই ব্যাখ্যাটা কে দিবে? আপনার এই যে ডিম, সাধারণ মানুষের পুষ্টির মেইন উৎস হচ্ছে ডিম। মাছের দাম বেড়ে গেছে, মাংসের দাম বেড়ে গেছে, খেতে পারে না, বাচ্চাকে একটা ডিম খাওয়াবে, সেই ডিমের দাম হু হু করে কেন বেড়ে যায়? এই বিভিন্ন জায়গায় স্টক করে কোল্ড স্টোরেজে আটকে রাখে, ধরতে পারে না, বিদেশ থেকে একবার আমদানি করার নাটক করে, ফাইনালি কিছুই হয় না। তো এই সবগুলা করছে এই কারসাজিগুলা। আজকেই সাইদ খোকন সম্ভবত সাবেক মেয়র, তিনি বলছেন যে চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য দাম কমে যাবে, বাজার দাম কমে যাবে। এই কথাটা উনি ঢাকার মেয়র ছিলেন, উনি সরকারি দলের এমপি, যেই ভোটেই হয়ে থাকেন এমপি, উনি এই কথা জানেন। বহু বছর ধরে সংবাদ মাধ্যমে এই কথাগুলো জেনে আসছে এবং অনেকে বলছেন এখন এই চাঁদাবাজিটা কারা করে? চাঁদাবাজি কমানোর, এই বন্ধ করার দায়িত্বটা কাদের? চাঁদাবাজি করেও যখন যারা সরকারে থাকে তারা বা তাদের পোষ্যরা, এবং বন্ধ করার দায়িত্ব তাদের প্রশাসন, তাদের সরকার, তাদেরই। তাহলে এইখানেও দেখবেন সেই এক সূত্রে গাথা, তারাই চাঁদাবাজ, তারাই দ্রব্যমূল্য বাড়াচ্ছে, তাদেরই বন্ধ করবার কথা, সুতরাং নিজেরা তো নিজেদের লস এটা করবে না। এই যে ব্যাংক খাতের যে অব্যবস্থাপনা, এই যে ব্যাংকগুলা দেউলিয়া হয়ে যাওয়া, একীভূত করা, ব্যাংকের টাকা নাই। কালকে একটা ইসলামিক কোন একটা ব্যাংকের একটা ভিডিও দেখছিলাম, যে এক ভদ্রলোক, তিনি একটা রিপোর্টে দেখছি যে ম্যানেজারের পেছনে পেছনে ঘুরছেন, বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল 2 কোটি টাকা, ওইখানে তার অ্যাকাউন্টে আছে, 1 টাকাও দিচ্ছে না। এরকম অনেক লোক যাচ্ছেন, তাদেরকে 1 টাকাও দিতে পারছে না। একটা ব্যাংকে গেলে একজন গ্রাহক, আমি আমার টাকা, আমার শ্রমের টাকা, আমার সৎভাবে উপার্জিত টাকা আমি ওইখানে রেখেছি, বা শ্রম বিক্রি করে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে আমার স্বজন, সেই টাকাটা ওরা আমাকে দিতে পারবে না কেন? এই অবস্থায় পৌঁছেছে দেশ। এইখানে আপনার রিজার্ভ যে সংকটে এসে পৌঁছেছে, আমার এখানে 1 মাসে আমদানি ব্যয় হচ্ছে $5 বিলিয়ন অন্তত ডলার, সেইখানে আপনার $13 বিলিয়ন ডলারের নিচে আপনার রিজার্ভ কমে গেছে 2.5 মাসের। 3 মাসের নিচে নামলে সেটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, দেউলিয়ার পর্যায়ে চলে যায়। তাহলে এই যে দ্রব্যমূল্য বাড়ছে, মুদ্রাস্ফীতি যেটা বাড়ছে, রিজার্ভ কমে যাচ্ছে, টাকা পাচার বেড়ে যাচ্ছে, আমাদের টাকার খনি আবিষ্কার হয় দুবাইতে, 394 জন ধনকুবের আবিষ্কার হয়ে যায় ওইখানে। আমাদের টাকার খনি আবিষ্কার হয়ে যায় সিঙ্গাপুরে, একটা কোম্পানি এসালন, তারা শুধু ওইখানে $1 বিলিয়ন পাচার করে, সরকারের অনুমোদন ছাড়া সেই সব বেরোয়, তারপর আবার তার তদন্ত হতে পারবে না বলে আদালত থেকে বলে দেয়। এইসব কারবারে দেশে চলছে। তাহলে এর সঙ্গে যুক্ত কারা? পৃথিবীর ওবায়দুল কাদের তো বলেন যে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক ঢুকতে পারে, ওই প্রশ্ন করেন। এই প্রশ্নটার জবাবটা সাংবাদিকরাও করতে পারে, ওইখানে গেলে তো কেউ করে না, যে পৃথিবীর কোন দেশে কুইক রেন্টাল নামের এই দানব 1.5 যুগ পালে দেখান পারলে। কুইক রেন্টাল মানে হচ্ছে গিয়ে ইমার্জেন্সি ব্যবস্থা। আপনি নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদনে যাবেন, সেটা সময় সাপেক্ষ বলে ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আপনি বেশি দামে বা বিকল্পভাবে কুইক রেন্টাল নেবেন, ভাড়ায় আপনি ভাড়া চালিত বিদ্যুৎ থেকে বিদ্যুৎ কিনবেন বেশি দামে, জনগণের টাকা দিয়ে, ক্যাপাসিটি চার্জের নামে সেখানে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে আপনি জনগণের পকেট কাটছেন, তাদেরকে এক হাতে দিচ্ছেন আর এক হাতে নিচ্ছেন, এবং কুইক রেন্টাল পালছেন, এবং এমনভাবে পালছেন কতটা প্রকাশ্য ডাকাতি যে আপনি সেইখানে সংসদে পাশ করে দিচ্ছেন, ইনডিমনিটি দিচ্ছেন যে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। কেন ভাই? আমার টাকা, আমার ট্যাক্সের টাকা, একজন ভিক্ষুকের ট্যাক্সের টাকা ওইখানে আছে, সেই টাকা আপনি লুটপাট করবেন আর প্রশ্ন তোলা যাবে না। এইভাবে অর্থনীতি, দেশের মানবাধিকার, ভোটের অধিকার, সংবাদ মাধ্যম, এই সমস্ত দ্রব্যমূল্য সমস্ত কিছুতে একসঙ্গে বাধা। সায়ন্তনের কথাগুলি, মানে এই যে কথাগুলি বলছে, এটা সুযোগটা তো সরকারই করে দিচ্ছে। এই জন্য আমি বললাম কথাটা, এই যে ব্যাংকিং খাত নিয়ে এত কথা, আদালত মধ্যে গেল, সরকারের কোনো উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে এর কোনো জবাব আমরা পেয়েছি?
যেটা মিথ্যা বা এটা সত্য। আমাদের মোহিত সাহেব, আমাদের মরহুম অর্থমন্ত্রী, তাকে অনেকে অনেক কিন্তু উনি কিন্তু কথা বলতেন, উনি কিন্তু জানাতেন, উনি যে হ্যাঁ উনি ওনার বিধানে যে 4,000 কোটি টাকা কিছুই নেই এরকমও বলেছেন, বাট উনি কিন্তু আলোচনা করতেন, বিষয়গুলি টেবিলে আনতেন। এতে করে হতো কি পক্ষে বিপক্ষে কিছু, এখনকার অর্থনীতি নিয়ে কিছু আমি শুনি না, বাংলাদেশ ব্যাংকের কথা শুনি না, কারো কথাই শুনে। আপনি যখন তথ্য চেপে রাখবেন তখনই কিন্তু শান্ত ভাই বা আমি বা আপনি অনেক রকমের কথা বলার সুযোগ পাবো। কারণ আমি যে কথাগুলি বলছি বা শান্ত ভাই যে কথাগুলি বলছে এগুলি সত্য বা মিথ্যা তো চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই, কারণ যারা এর জবাবগুলি দেবেন সেই পক্ষ তো নিশ্চুপ। আর বাংলা একটা প্রবাদ আছে না যে মৌনতা সম্মতির লক্ষণ, এটা যদি কেউ ভেবে নেয় তার তো দোষ দেওয়া যাবে না। শুনেন, আওয়ামী লীগ অন্যতম একটা প্রাচীন দল। এই যে সাইদ খোকন সাহেবের কথাটা বললেন, উনি তো একই দলের। উনি যখন এই কথাটা বলে না যে উপরের দিকে থুতু দিলে কি হয়, এটা আমরা সবাই জানি। এইখানে কিন্তু আওয়ামী লীগের এই অবস্থান, আমি জানি না প্রাসঙ্গিক হবে কিনা। আমি আজকে একটা উপজেলায় গিয়েছিলাম, মানে আমি সকালে গিয়েছি, রাতে ফিরলাম। ওই উপজেলায় নির্বাচন 21 তারিখে। আমাদের কি বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচন, চেয়ারম্যান প্রার্থী দুজনই আওয়ামী লীগের, একজন মানে, তো সেখানে তো আওয়ামী লীগের কোনো ধরনের ইন্টারফারেন্স থাকার কথা না। ওই এলাকাটার সংসদ সদস্য, এই দুটো উপজেলা মিলে একটা কনস্টিটিউয়েন্সি, এটার হচ্ছে আমাদের মাননীয় আইনমন্ত্রী, উনি গতকাল ওই এলাকায় গিয়েছিলেন। আমি জানি না নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রে উনি নাকি আপনার করতে গেছেন, ওই যে কি উদ্বোধন করতে গেছেন। ওখানে যাওয়ার সময় দুইটা উপজেলায় কিন্তু তীব্র বিদ্বেষ চলতেছে। কসবা একটা, আখাউড়া একটা। কসবায় দুই প্রার্থীর মধ্যে, আখাউড়া যেটা আমি অবাক হয়ে দেখলাম, আখাউড়া সিটি কর্পোরেশন যিনি পৌরসভার যিনি মেয়র, তিনি আবার আখাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রকাশ্যে, যেখানে আওয়ামী লীগের দল থেকে বলা হচ্ছে যে ফ্রি, তিনি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন তার সমর্থিত প্রার্থীর প্রতিকূলে আনারস, আরেকজন যিনি আছেন তার প্রতিকূলে ঘোড়া। ভদ্রলোকের নাম সাম খলিফা। এই খলিফা সাহেব বলে বেড়াচ্ছেন যে আনারসের নৌকা, আনারসের ভোট না দিলে দেখে নেব, এবং তিনি নিজেকে মন্ত্রীর কাছের বলে সাধারণত, কারণ মন্ত্রী গেলে তার সঙ্গে খায়, তার সঙ্গে করে। মানে আমি কেন বলছি কথাটা আসছি, এই খলিফা সাহেব বলে, এবং এতদিন তো দুই চেয়ারম্যান, এখন খলিফা সাহেবের বিরুদ্ধে আজকে একজন প্রার্থী প্রেস কনফারেন্স করেছেন, তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বলছেন তার যে প্রতিদ্বন্দ্বী সে ছাত্রলীগের নেতা, সে বলছে কাউকে সেন্টারে ঢুকতে দেবে না। আর খলিফা সাহেব তো যা ইচ্ছা করেই বেড়াচ্ছে, পারলে ঘোড়া টোড়া গুলি করে উনি মেরে ফেলেন। মন্ত্রী সাহেব কালকে গিয়ে একটা কসবায় একটা সভায় বলেছেন যে প্রার্থীরা সব আমার দলেরই লোক, আমার কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। এটা হচ্ছে তার বক্তৃতা। এই খলিফা সাহেব এটার ব্যাখ্যা করছে, আর উনি তো এটা কসবায় বলছেন, আখাউড়ার বেলায় তো বলে নেই। কাজে আখাউড়ারটা কিন্তু মানে ভাবটা এরকম যে ওই যে আনারসি মন্ত্রী। তো এই যে আওয়ামী লীগের ভেতরে, আপনার মনে আছে 7ই জানুয়ারি নির্বাচনের আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগে যে নির্বাচন করতে গিয়ে যে প্যান্ডোরার বক্স ওপেন করেছে, এই প্যান্ডোরা বক্সের কারণে যে অভ্যন্তরীণ কোন্দল, আমি প্রাসঙ্গিক কথাটা বলছি, এই যে বলে ভোট পড়ে না। এই উপজেলায় আমি আজকে সারাদিন ছিলাম, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, কারণ আমি তো আর রাজনীতির লোক না। মানুষ বলছে মানুষ কেন ভোট দিতে জানে, ওই যে আওয়ামী লীগের এই দুইজনের মধ্যে যে কথাবার্তার, এই মেয়র 15 বছর ধরে মেয়র, অনেক দিন ধরে মেয়র, যেটা তার যে অবস্থা ভাই না জানি কি হয়তো কার ঠেকা আছে ভোট দিতে যাবে। এবং এটা কিন্তু খালি বিএনপি বা আওয়ামী লীগের লোক যে তা না, বিএনপি বলতে পারে আমাদের বর্জনের ডাকে যায় নাই। সাধারণ মানুষ তো আছে, যারা বিএনপির এমন অনেক কর্মী সমর্থক শুভানুধ্যায়ী আছে যারা দল করে না, বা আওয়ামী লীগেরও তো এরকম আছে যে আমি আওয়ামী লীগকে ভোট দিই প্রার্থীকে, কিন্তু আমি দল করি। এই লোকগুলিও কিন্তু ভোট দিতে যেতে সাহস পায় না, বুঝছেন তো? উপজেলা নির্বাচন আমি একটা উদাহরণ দিয়ে নিতে পারি, কিন্তু আমার কাছে এটা ইতিবাচক যেটা মনে হয়েছে, প্রশাসন যদি ঠিক মতো কাজটা করে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। যেমন এই দোর্দণ্ড প্রতাপ খলিফা, যে নাকি মন্ত্রীর চেয়েও ক্ষমতাশালী, তাকে কিন্তু ব্রাউনবেরি রিটার্নিং অফিসার লিখিত শোকজ করেছে এর বিরুদ্ধে, এবং এই লিখিত শোকজে তাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে বলা হয়েছে। এবং তার ওই যে তার নৌকা আর কি, মানে আনারসের সভায় বিরিয়ানির রান্না করে ওই বিরিয়ানির হাড়ি নিয়ে এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। এতে করে মানুষের মনে কিঞ্চিত আস্থা ফিরেছে। কিন্তু কালকে মাননীয় মন্ত্রীর বক্তৃতা যেভাবে ব্যাখ্যা করছে, যেটা করবার জন্য বলছে, আখাউড়ার জন্য, এতে করে মানুষ আবার কনফিউজ। তার দল হিসেবে
আওয়ামী লীগের কি ব্যবস্থা নেওয়া উচিত? এমনি তো ওই যে স্বজন নিয়ে আওয়ামী লীগ একটা কি বলবো, ওইটাই বলতাম যেখানে ব্যবস্থা কিভাবে নেবে, যেখানে প্রধানমন্ত্রীর কথাটাই নানাভাবে ব্যাখ্যা করা হয়, মানা হয় না। আমি সেটাই বলছি যে আওয়ামী লীগের মতো একটা দল, প্রাচীনতম দল, গণতান্ত্রিক বলে দল, সবই ঠিক আছে, কিন্তু যখন নিজেদের দলের মধ্যে এই অবস্থায় কথা মানা হয় না, তখন কিন্তু বাজারে এটা খুব ভুল বার্তা দেয়। আপনি যে কথাটা বললেন, আপনি বিশ্বাস করেন আমি গ্রামের একটা চায়ের দোকানে বসে খাচ্ছিলাম, এই কথাটা আমি সেখানে শুনেছি, যখন এই খলিফা মানে ওই খলিফা নিয়ে কথা হচ্ছে যে ভাই সে তো মানে দলের লোকজন তো প্রধানমন্ত্রীর কথাই মানে এরকম একটা, এবং এই যে মন্ত্রীর যাওয়া এবং মন্ত্রীর ওই বক্তৃতা, এটার অপব্যাখ্যা। সাধারণ মানুষের মধ্যে কি দল হিসেবে আওয়ামী লীগের জন্য এটা কি ক্ষতির কারণ? আমি আওয়ামী লীগের আমি আওয়ামী লীগের মানে নেতাদের সঙ্গে দেখা হলে আমি ব্যক্তিগতভাবে খুব ব্যথিত হয়েছি যে আওয়ামী লীগের মতো একটা দল, এই দলটার প্রতি আমারও সহানুভূতি আছে, সত্য কথা বলছি আমি, কিন্তু এই দলের যখন এই অবস্থা দেখি তখন তো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু দ্বিতীয়বার ভাববে, এবং শুভান্নদায়ী যে ভোটাররা আছে তারাও কিন্তু এখন দ্বিধাগ্রস্ত। কথাটা অপ্রাসঙ্গিক, এই জন্য বললাম যে শৃঙ্খলার জায়গাটা সব জায়গায় লাগে, তাই না? আমি খুব আমি যদি প্রশাসন যদি না হয়, তাহলে তো এই যে যদি বানোয়াট হয়, তো স্থানীয় কারণ স্থানীয় সরকারি বোর্ড নির্বাচনে কিন্তু অন্য জিনিস একটা। আমি জানি না মাননীয় মন্ত্রী কিভাবে নেন কথা, মানে শোনেন কিনা কথাগুলি। আমি তো মনে করি মন্ত্রী সাহেব একটা শুভ উদ্দেশ্যেই বলেছে যে সবাই আমার, কিন্তু মন্ত্রীর লোক হিসেবে যে খলিফা পরিচিত হবে সেটাকে ব্যাখ্যা করলে এটা করবাই বলছে, আখাউড়াই বলেনি, যেটার কোনো বাস্তবতা নেই। এবং আমি এতদিন জানতাম যে বিরোধটা চেয়ারম্যান নিয়ে, আজকে দেখলাম ভাইস চেয়ারম্যান প্রেস কনফারেন্স করছে, সংবাদ সম্মেলন করেছে স্থানীয়ভাবে, এবং তিনিও এই অভিযোগগুলি করেছেন। কাজেই এই অভিযোগগুলিতে সারবত্তা নিয়ে এখন সন্দেহ কম। আমি জানি না মানে এটা কি হবে। এই হচ্ছে এটাই জন্য বললাম এই যে শৃঙ্খলায় যে এইসব কথাবার্তা আসছে, মানুষ কিন্তু এখন আর বোকা নাই, বুঝছেন? হুজুরের কথায় মানুষ কিন্তু এখন আর সবকিছু করে না। আপনি পণ্যমূল্য যে সাধারণ মানুষ কিভাবে সাফার করাচ্ছে, আমরা একটা পুষ্টিহীন, ওই যে বললো না ডিপ, আমরা একটা পুষ্টিহীন প্রজন্মের জন্ম দিচ্ছি আমরা। দর্শক, নিউজ এন্ড ভিউজের এই ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতি পর আবার শোনা যাচ্ছে নিউজ এন্ড ভিউজে। আমরা কাজল ভাই যেটি তুলেছিল উপজেলা নির্বাচন নিয়ে, সায়ন্ত ভাই আপনার কি মনে হয় যে উপজেলা নির্বাচন এক ধরনের প্রহসনে পরিণত হচ্ছে? বাংলাদেশের কোন নির্বাচনটা প্রহসনে পরিণত হয় না? এই গত 1.5 দশকে একটা নির্বাচন বলেন, সব নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করতে করতে এখন সেটা আসলে মানে এটার আলোচনা করার অর্থ হইল সময় নষ্ট করা এবং বিরক্তির উদ্রেক করা। বাংলাদেশে মানুষ নির্বাচনকে উৎসব হিসেবে নেয় এবং বিশেষ করে পছন্দ করে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন। এই জন্য ওইখানে মেম্বার প্রার্থী থাকে, চেয়ারম্যান প্রার্থী থাকে, ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকে, মানে কাউন্সিলর প্রার্থী থাকে, সব মিলিয়ে টিলিয়ে ওইখানে একদম ঘরে ঘরে পর্যন্ত ওই প্রার্থীরা পৌঁছায়। এমপিতে তো ধরেন বড় একটা এরিয়ায় একজন, সেইখানের থেকে স্থানীয় সরকার বেশি উৎসব করায়। সেই নির্বাচনে প্রথম ধাপেই আপনার 139টার মধ্যে 5টা উপজেলায় নির্বাচনেরই দরকার হয় নাই, কোনো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায়। কেমন একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে তারা। যেই কয়টায় হয়েছে এর বাইরেও আপনার 8 জন চেয়ারম্যান, 10 জন ভাইস চেয়ারম্যান, 10 জন নারী চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে। যেই নির্বাচন হয়েছে তাতেও এই নির্বাচন কমিশনের হিসাবে 36% ভোট পড়েছে। বাংলাদেশে দেখেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলায় এইসব 36%, কোথাও কোথাও 17% ভোট পড়েছে। এবং এই 17 বা 36% ভোটের অন্দরমহলে কি হচ্ছে, ঠাকুরগাঁয়ের একজন আওয়ামী লীগের নেতা, যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় উপকমিটির আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক ছিলেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন ঠাকুরগাঁয়ের, উনি হচ্ছেন বলছে যে ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে। সারাদিন 2-4টা লোক ভোট দিতে যায়, সারাদিনে ভোট পড়ে 250 থেকে 300, কিন্তু বিকেলবেলা গণনার পর তা হয়ে যায় 3166। এই যে ভদ্রলোক এই কথাটা কামরুল হাসান খোকন যে বললেন, উনি কি অমূলক বলেছেন? আওয়ামী লীগের নেতা, ফলে আওয়ামী লীগের পদ হারানোর ভয়ে, নানান কারণে কিংবা সুবিধা বঞ্চিত হওয়ার ভয়ে অনেকে প্রকাশ্যে বলেন না, মিডিয়ায় হয়তো আসে না, কিন্তু আমরা যখন ব্যক্তিগত আলাপচারিতায় বসি
তাদের নিজেদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে বিরাট একটা অংশ কিন্তু এই পদ্ধতিকে এখন রীতিমতো অ্যালার্জি মনে করে। একটা মিনিট, এবং এইটা মনে করার পেছনে যে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ভূমিকা আছে, এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম আর যে নিজেরাই তারা সেই ক্ষেত্রে ধরেন নির্বাচন বলতে তো কিছু নাই, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিলেকশন অ্যামং দ্য আওয়ামী লীগার্স। সেই সিলেকশনের মধ্যে গিয়েও তারা এইরকম কারবার করছে যে পুরা হাস্যকর পরিস্থিতিতে তৈরি করছে। ফলে জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন যত কিছু হচ্ছে, এর কোনোটাকেই এখন নির্বাচন বলা মানে নির্বাচনকে অপমান করা, এর কোনোটাকে আপনি নির্বাচন নামে ডাকা মানে নির্বাচনকে অপমান করা, এটাকে নির্বাচন বলে না। এই দেশে ছোট্ট একটা ক্লাবে হয়ে যদি পদ নিয়ে ইলেকশন হয়, দেখেন সেই ক্লাবের ইলেকশনটাই পর্যন্ত একটা সময় ছিল বা এখনো যেখানে হয় সত্যিকার অর্থে কিরকম একটা উৎসব হয়, কিরকম সাজ একটা রব পড়ে, কিরকম সেখানে ভোটাররা ভোট দেয়। আর সেই দেশে এদেশে মানুষের গণতান্ত্রিক অধিকারের মধ্যে অন্যতম প্রধান অধিকার বলতে তারা বোঝে শুধু ভোটের মাধ্যমে শিক্ষা দেওয়াকে, ক্ষমতার প্রয়োগ করাকে, যে তুমি আমাকে আগে এই প্রতিশ্রুতি দিয়ে আমার ভোট চেয়েছিলে, আমার এই রাস্তা করো নাই, আমি না খেয়ে থেকেছি, আমার দ্রব্যমূল্য বেড়েছে, আর তোমার বাসায় বিল্ডিং উঠেছে, তোমার এক প্যান্টে আমি চলতে দেখেছি 1 সপ্তাহ, সেই তুমি এখন ফুলে ফেপে উঠেছে, রং বেরঙের কাপড় পরো, দেশ বিদেশ যাও, হেলথ চেক আপের জন্য যখন বিদেশ যাওয়ার স্ট্যাটাস মারাও, আর তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার করো, ক্ষমতার দম্ভ দেখাও, সুতরাং আসুক নির্বাচন দেখিয়ে দেব, করে তো সেই সুযোগটা জনগণের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি যে উপজেলার উদাহরণ দিলাম, আমি ওনার সঙ্গে সেখানে কিন্তু খলিফার বিরুদ্ধে এটাই অভিযোগ, মদতপুর, কিন্তু জেনারেলাইজ না, উনি বলেছেন কিছু কিছু, না না আমি শেষ করি, কিছু কিছু জায়গায় যেটা আমি বললাম, প্রশাসন যদি মানে তার বাস্তব রোলটা প্লে করে, যেটা তার করা উচিত, এটার উদাহরণ যেমন নাসিরনগর, ব্রাহ্মণবাড়ির নাসিরনগরে চমৎকার নির্বাচন হয়েছে একেবারে, কাজে ইচ্ছা করলে কিন্তু এটা পারা যায় যদি প্রশাসন ঠিক থাকে। আর দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাহিত্যের কথা প্রশাসন। আপনি কাজল ভাই, আপনি তো একটা এরিয়ায় আজকে গিয়েছেন এবং প্রত্যক্ষদর্শী হয়েছেন, শুনে এসছেন। আপনি বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন প্রশাসনের লোকরা কোনো না কোনো কারণে কারো না কারো দিকে ইনক্লাইন্ড। আমি সেটাই বললাম, এবং সেটা ন্যায়সঙ্গত ভাবে না। আমি সেটাই বললাম, প্রশাসনের লোকজন শুধু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যে তারা স্ট্রিক্ট থাকে এরকম ঘটনা রেয়ার হয়ে গেছে। তারা কোন একটা রেয়ার বলে না, না রেয়ার বলে কিন্তু আমি উদাহরণটা দিলাম। স্থানীয় সরকার নির্বাচনে এই যে ভোটের জালিয়াতি, এই যে ভোটের সংখ্যা বাড়িয়ে দেখানো, এই যে কেন্দ্রে এত অনাচার হয় দেখেও না দেখার ভান করা, এই যে সই করে সংখ্যা বাড়িয়ে দেখা, আমি কিন্তু প্রশাসনের লোকরা, রাজনীতিবিদরা আর প্রশাসনের লোকরা কাজল ভাই এক হয়ে গেছে। না না আমি বলছি কোনো আলাদা করতে পারে ভাই, আমি বলছি রাজনীতিবিদরা মনে হয় বিপদে আছে এর মধ্যে, না না এর মধ্যেও কিন্তু ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রম উদাহরণটা আমি বললাম। ব্যতিক্রম তো থাকবে, ব্যতিক্রম দিয়ে তো দেশ চলে না, ব্যতিক্রম দিয়ে কি দেশ চলে? এই সংখ্যাটা বাড়তে হবে তো। না না ব্যতিক্রম তো বাড়তে হবে, তাদের কথা তো আমাদের বলা উচিত। যেমন আমি যেটা বললাম যে আমি যে নাসিরনগর কিন্তু আমি জানি এটা গত ফেজে হয়েছে ইলেকশন, স্থানীয় আমাদের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, রিটার্নিং অফিসার, they played a significant role, এবং আমি দেখলাম খুব ভালো ইলেকশন হয়েছে। এখানে হয়তো কোনো খলিফা নাই আর কি কারণে এখন না, এই জন্য এখন আখাউড়া এবং করবায় আখাউড়ায় খলিফার প্রভাবের পর যদি দেখি যে না আবার প্রশাসন ওরকম, তাহলে বুঝতেই হবে। কিন্তু আমি আশা করছি যে কি হয়, আমরাও তো বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, খোঁজ রাখি, আপনি আরো বেশি রাখেন হয়তো। কোন এলাকায় একজন ক্যান্ডিডেট তিনি যদি সরকারের প্রভাবশালী কেন্দ্রীয় কোন নেতার ব্লেজিংসে থাকেন এবং ওই নেতা বা তারা যদি ওই প্রশাসনকে তারা যদি ফিল করেন যে সুষ্ঠু নির্বাচন হইলে আমার ক্যান্ডিডেট জিতে আসবে, তখন প্রশাসনকে ইনস্ট্রাকশন দেয় যে এখানে ইন্টারফেয়ার করো না, নির্বাচনটা নির্বাচনের মতো হতে দাও। সেই সুযোগে নামও কামাই করলো যে সুষ্ঠু নির্বাচন করলো আমার ক্যান্ডিডেট হয়ে আসবে, ইকুয়েশন ছাড়া, 2 নাম্বারই চিন্তা ছাড়া, ইকুয়েশন ছাড়া, কৌশল ছাড়া, ভেরি রেয়ার, ভেরি রেয়ার। আমি যে রেয়ার গুলির কথাই বলছি, আপনি রেয়ার দিয়ে দেশ চলে না, একটা সোসাইটিকে রেয়াররা রিপ্রেজেন্ট করে। আপনি যদি রেয়ার গুলিতে আমরা উৎসাহিত না উৎসাহিত তো করব, আমি সেটাই বলতে চাই। সেটা তো আমি কারণ দেখেন শুরু তো বলছি প্রশাসনের সৎ লোক আছে, আমরা কিন্তু দেখেন আমরা নেগেটিভ গুলি বলি, কিন্তু যারা সৎ তাদের কথা কিন্তু আমরা বলি। আমি সেই সেন্সে বলছি যে এটা বাড়া উচিত,
আমি কিন্তু আপনার সঙ্গে এই ব্যাপারে একমত। আপনার সঙ্গে তো আমি পারা উচিত। একমত। আজকে তো আমার আপনার কোনো রেয়ার বিরোধ যেটা হচ্ছে না। সেটা তাদেরকে But- আমরা রেসপেক্ট করি, হ্যাঁ, আমি তাদেরকে সেটা- প্রমোটও করতে তাদের চাই, সংখ্যাটা বাড়াতে কিন্তু রেয়াররা কি একটা জাতিকে, না, না, একটা সেটা- দেশকে, না, না। একটা সোসাইটিকে রিপ্রেজেন্ট সায়ন্ত, করে? আমরা না। তাদেরকে উৎসাহিত করে এগিয়ে নিতে চাই, তাদের সংখ্যা কিন্তু বাড়ানোর ক্ষেত্রেও তো আমাদের কিছু যদি দায়িত্ব আমার আছে। পুরো ব্যবস্থা সিস্টেম যদি পচে যায়, সেখানে শুধু আমি রেয়ারের আবারও একই কথা বলবো, রেয়ার যে কাজল ভাই আমি একটু জানতে বাড়ানো চাই, জানেন? কিন্তু আমাদেরও দায়িত্ব। কাজল ভাই একটু জানতে চাই, মানে গত কয়েকটি নির্বাচন কিংবা আমরা যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখি, যেই মডেলে নির্বাচন হচ্ছে, এটি আসলে গণতন্ত্রকে সুসংহত করা বা নির্বাচনী ব্যবস্থাপনার প্রতি যে আস্থা মানুষের, সেটি আসলে টিকে থাকবে কিনা? নির্বাচনে যে আশাটা ছিল, এটা একটু তার নির্বাচন, মানে কোনো অবস্থায় বলবো না যে 100% সহি বাংলাদেশের নির্বাচন। 7ই জানুয়ারি নির্বাচন আমার একটা ইয়ে ছিল, এই যে অনেক জায়গায় 60-62টা জায়গা আওয়ামী লীগের মন্ত্রী হেরেছে, তাই না? এরা, আমার ধারণা ছিল দে উইল প্লে ভাইটাল রোল, অপোজিশন হিসাবে তার একটা ভাইটাল রোল। এখানে আমি আশাহত হয়েছে। তারা এখন দেখা যায় মোর ক্যাথলিক দেন দ্য পোপ, অনেকেই, 2-4টা এক্সেপশন ছাড়া। তো এখনো হয়েছে কি জানেন, আমাদের রাজনীতিটা তো রাজনীতিবিদদের হাসে, এটা কথা বলে না গ্রাম দেশে যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। এটা কিন্তু একটা প্রচলিত জোকসি বলেন আর হতাশার এই বলেন। আপনি দেখেন, যেমন আমি কিছু কিছু ব্যাপারে খুব, মানে নিজের কাছে খুব অবাক। আমি কিন্তু ভেবেছিলাম যে এই 60-62 জন যদি একটা স্ট্রং অপোজিশনের রোল প্লে করে। আমি কিন্তু 2-4 জন জিজ্ঞেস করছি, ভাই আপনারা এরকম করলেন, তাদের জবাব কি জানেন? নাম বলবো, তারা বল, আরে ভাই আগেরবার তো আর দলের নমিনেশন নিতে হবে, খামাখা বিরোধিতা করে লাভ। এই 5 বছরও বাণিজ্য নষ্ট করবে, বুঝছেন? তার তো এটা বাণিজ্যের জন্য এই পথটা দরকার। হয়েছে কি, একটা জিনিস দেখেন, আগে রাজনীতি কারা করতো বা এখন কারা করে, এখন কত পার্সেন্ট ব্যবসায়ী শান্ত, অ্যারাউন্ড 60% তো বলা হয় বোধহয় ব্যবসায়ী। ব্যবসায়ীরা কিন্তু যেখানে কোথায় বিনিয়োগ করে, যেখানে তার পুঁজিটা উঠে আসবে, এটা ভাই অর্থনীতির একদম অ আ ক খ এর মতো। আমি সেখানেই বিনিয়োগ করব যেখানে আমার ঝুঁকি কম, যেখানে আমার মুনাফার নিশ্চয়তা আছে। তো ব্যবসায়ীরা দেখছে রাজনীতি তো ভালো ব্যবসা, কাজে তারা এখানে আসতেছে। এতে করে যেটা হচ্ছে, এলাকার ত্যাগী নেতৃত্ব হারিয়ে যাচ্ছে। আপনি নেতা তৈরি তো কোনো ইয়ে নেই আমাদের। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, যাদের ছাত্র নেতা দেখেছি, তারা হলো পায়জামা পাঞ্জাবি বা একটা কোনো রকম একটা প্যান্ট, একটা হাফ শার্ট, স্যান্ডেল বা চপ্পল। এখন দেখেন তো ছাত্র নেতাদের রবরবা কি, এটা বিএনপির আমলেও বলতেছে, আওয়ামী লীগের আমলেও বলতেছে। এখন ছাত্র নেতা হওয়া মানে আপনি ওই যে ইয়ের আমাদের সময়, আমরা তো 80s ছাত্র, তখন ছাত্র নেতারা এগুলো তো স্বপ্নেও দেখতো না, মানে স্বপ্নও দেখতো না। তাই একটা বেসিক দেখেন না রাজনীতির চেঞ্জটা কি। আপনি হয়তো বলতে পারেন যে তাদের কি সকালাত থাকতেই পারে, সবারই আছে, তাই না? কিন্তু সকালাদের পূরণের মাধ্যমটা, আমার সকালাত যদি একটা পুরো সিস্টেম নষ্ট করে দেয়, সেই সকালাতকে আপনি কি সকালাত বলবেন নাকি অপরাধ বলবেন, সেটা তো একটা বিবেচনায় নিতে হবে, তাই না? কাজেই আসলে এটা কাজল ভাই, ওই যে এক সময় বাংলাদেশে রাজনীতি বলেন, চিকিৎসক বলেন, সাংবাদিক বলেন, বিভিন্ন এদেরকে বলা হয়তো একটু সেবাধর্মী মানবিক মানুষ। সেবাধর্মী মানবিক মানুষ মানে তারা মানুষের কথা, দেশের কথা নিজের আগে ভাববে, ওইটা ভাববে, সঙ্গে সঙ্গে নিজের কথাও ভাববে, কিন্তু সেটা একদম রিভার্স হয়ে গেছে। এখন সবাই আগে নিজের কথা ভাবে, জানে যে এই দেশের টাকা থাকলে যা খুশি তাই করা যায়, ক্ষমতা থাকলে যা খুশি তাই করা যায়, ফলে তার নিজের টাকা, দম্ভ, ক্ষমতা এইসব নিয়ে বেশি ভাবে। আর যেটা কাজল ভাই বলছিলেন, একটু শেষ করি কাজল ভাই, যে ব্যবসায়ী এবং পলিটিশিয়ানের পার্থক্য হলো, একজন ট্রু পলিটিশিয়ান সে ভাবে জনগণের এবং দেশের লাভের কথা, নিজের লাভের কথা না। আর ব্যবসায়ী ভাবে তার বিনিয়োগের নিজের লাভের কথা। এখন সেই যে পলিটিক্সে যে আসলো, সে দেখছে এইখানে তাকে এই পদে বিনিয়োগ করলে তার প্রফিট কি হবে, সে প্রফিট সে তুলে নিবে, এতে তারে দোষ দেওয়ার। পলিটিশিয়ানরা কেন তার কাছে বিক্রি হইলো? তার টাকার কাছে দলকে বিক্রি করে, তার টাকার কাছে পদকে বিক্রি করে, তার টাকার কাছে নমিনেশন বিক্রি করে, গোটা নিজের সত্তাকে বিক্রি করে দেয়। পলিটিশিয়ানদের কাজই হচ্ছে ব্যবসা, বিজনেসম্যানদের ব্যবসা করা, পলিটিশিয়ানদের তাদের হাতে আত্মসমর্পণ করে। 75 আগ পর্যন্ত কিন্তু এই অবস্থা ছিল না। আপনি এটা তো বলবেন, কিন্তু বেনজলের মতো বিভিন্ন, আপনি এটা বলবেন, কিন্তু আমি আরেকটু যুক্ত করি, ব্যবসায়ী রাজনীতিবিদের পাশাপাশি আমলারাও ব্যাপক আকারে রাজনীতিতে যুক্ত হচ্ছেন এবং আমলারা অনেকটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন রাজনীতিকে, এরকম একটা বিষয় তো আলোচনাই হয়েছে সংসদে। সরকারি বেসরকারি আমলাদের তো এখন টার্গেটই থাকে রিটায়ারমেন্ট করে কবে এমপি হবো, ম্যাক্সিমামেরই তো তাই না?
তো ওই যে বললাম না কাজল ভাই, সেটুকুও তো আমরা এক পর্যায়ে মেনেই নিয়েছিলাম রিটায়ারমেন্টের এত বছর পরে এমপি কিন্তু এখন তো পদে থেকেও রাজনীতি করে, সে পদে থেকে দলীয় সবাইকে বক্তৃতা দেয়, রাজনীতিবিদের বক্তা হয়। আমি যখন পদে আছি আমার হাতে যে অ্যালোকেশন গুলি আছে আমি ওগুলো আমার এলাকায় দিই, কারণ আমি জানি যে ভবিষ্যতে আমি এখান থেকে এমপি হবো, তখন বলতে পারবে এই কাজল ভাই এই রাস্তা করছে, এই করছে, স্কুল করছে, মানে কিন্তু রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিচ্ছেন একজন পদধারী, একজন পদধারী পুলিশ অফিসার, প্রশাসনের বড় কর্তা, তিনি এলাকায় গিয়ে তার স্বজনের বা অনুগত বা পক্ষে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন। এটা বলছেন কেন? একজন পুলিশ অফিসার পোশাক পরে ভাইয়ের নমিনেশন জমা দিতে গেছেন। অবশ্যই এটা একটা ভালো দিক দেখলাম যে নির্বাচন কমিশন এটা নিয়ে অ্যাকশন নিতে বলেছে, তো এগুলি আরো বাড়াতে হবে। আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে এই জাতীয় ঘটনাগুলিকে এনকারেজ করতে হবে যাতে আরেকজন সাহসটা না পায়। তো একটার ব্যাপারে যদি তাই হয়, কারণ আপনি দেখেন কোথায় গেছি আমরা, এমনি যদি সিভিল ড্রেসে যাইতো তাও এক কথা, সে একদম ইউনিফর্ম পরে ভাইয়ের নমিনেশন জমা দিতে গেছে। এটা কি সরকার কিন্তু ধরে নির্বাচন কমিশন সাময়িকভাবে ব্যবস্থা নেয়, কিন্তু রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হচ্ছে এগুলোর ফলে। মনে করে যে এটা তার জন্য খুব ইতিবাচক দিক, যেটা আমি আখারের কথা বললাম খলিফা পালা, তো এই জিনিসগুলি কিন্তু আলটিমেটলি ক্ষতি করে। কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা তো ওই যে ওইসব নিয়ে ব্যস্ত, তৃণমূল লেভেলের থেকে এই যে ওই ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এগুলি কিছু হচ্ছে ল বা আইন, কিছু হচ্ছে মোরাল বা নৈতিকতা। আপনি ভাবতে পারেন যে একজন আইজিপির ভাই সে একটা দল থেকে ইলেকশন করছে, একটা সর্বোচ্চ আমাদের খুবই মানে বাহিনীর প্রধান আপন ভাই সে করছে, একজন সিসি তার আপন ভাগ্নে নির্বাচন করছে একটা দল থেকে, এইখানে ফেল করুক পাশ করুক ওইটা ইস্যু না, ইস্যু নৈতিকতার মানদণ্ডে সাধারণত যারা এরকম বড় পদে থাকে তারা যাতে বিতর্ক মুক্ত থাকতে পারে সেই জন্য ফ্যামিলি মেম্বার এবং কাছেরদের থেকে নিবৃত্ত রাখে। বাংলাদেশে ওই কালচারটা তো নষ্ট। কথাটা বললে খারাপ, আমাদের রাজনীতির পচন শুরু হয়েছে ৭৫-এর পর। আপনি দেখেন তো ৭৩-এর পার্লামেন্টে রাজনীতিবিদের বাইরে কজন ছিল, তারা দিনে দিনে এটা বেড়েছে। উনি করছে, আমি এর চেয়ে এক ধাপ বেশি করছি, আপনি এক ধাপ বেশি করছেন। আমরা হয় কি ওই যে আমরা এখন তো আমাদের নেতৃবৃন্দ দেখবেন খালি স্ট্যাটিস্টিক্স দিয়ে ব্যস্ত। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, মিথ্যা নাকি ৩ রকম, লাই, ড্যামলাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আমরা এখন স্ট্যাটিস্টিক্স নির্ভর হয়ে যাচ্ছি, কিছু হলে বিদেশে হয়েছে এই জন্য দাম বাড়ছে আমাদের জন্য। আরে বাবা, বিদেশে যে দাম বাড়ছে ও বেটার ফিনান্সিয়াল অবদান, ইকোনমিক পজিশনটা কি, ওর সোশ্যাল সিকিউরিটি কি, এগুলি দেখেন না। কমছেও তো অনেক দেশে, না আমি বাজেটটাই ধরলাম, কিন্তু ওই ধরেন নরওয়ে কমে নাই অনেক দেশে, না বাড়ছেই ধরলাম, কিন্তু নরওয়ে বা যে কোনো একটা দেশে ফর এক্সাম্পল, ওই দেশের একজন সাধারণ নাগরিকের যে সোশ্যাল সিকিউরিটি, তার যে পার ক্যাপিটা ইনকাম, ওইটার সঙ্গে কি আমারটা যায়? কাজে তুলো উদাহরণের জন্য নরওয়েতে যত আমরা যদি একদম প্রতিবেশী ভারতের কথাই চিন্তা করি পণ্যের দিক থেকে, তাদের সাথে তো ফারাক ব্যাপক না। আপনি শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ৮০-তে উঠে গেছিল, সেখান থেকে আপনার ১০-এর নিচে নেমে আসছে, আর আমার দেশ কি করে ১২-তে চলে যায়? এটার কারণটা কি? কারণটা হলো ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার যেটা রাষ্ট্রীয় ব্যাংক তার ম্যানেজমেন্ট, আর আপনি তো ব্যাংকে ঢুকতেই দেন না, তো আপনার দিয়ে আর কি বলবো আমি? তার মানে কি রাষ্ট্রের সুশাসনের চেয়ে বিশৃঙ্খলা বেশি? আমি যেটা মনে করি, আমরা তো যাদেরকে ব্যর্থ রাষ্ট্র বলে গালি দিই সেই পাকিস্তানের কাছে এখন থাকতে পারি না, আমাদের এখন তুলনা করতে হয় আফগানিস্তানের সঙ্গে। না কিন্তু না, পাকিস্তানের প্রধানমন্ত্রী আবার বলছে বাংলাদেশে দেখে লজ্জা পায়, সেটা আবার অন্য প্রশ্ন না, সেটা রাজনৈতিক। আমাদের জিজ্ঞেস করছিলাম তাহলে কি সুশাসনের চেয়ে বিশৃঙ্খলা বেশি? না, আমি যেটা মনে করি বর্তমান সরকার ১৫ বছর ধরে ক্ষমতা আছে, সরকার তো সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে বসানোর ক্ষেত্রে একটু নজর দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। আমরা যদি মনে করি যে জনসভায় গেলেই মানুষ খুশি, এটা ভাবার কোনো কারণ নেই। সাধারণ মানুষের নামটা বুঝতে হবে। আমি বারবার উপজেলার কথা কেন বলি জানেন? তৃণমূল থেকে তো উঠেছে। আমি আজকে আসলে এটা বোধহয় আমি একটু বেশি বলি, কিন্তু বাস্তবতাটা আমি আজকে চর্মচক্ষে দেখা যায়, যেটাকে বলে সকর্ণে শোনা। মানে এই তৃণমূলে যে এই যে ভীতিটা, এই যে বিরাগটা, আমি তো বলবো ভীতি না, বিরাগ সৃষ্টি হচ্ছে রাজনীতির ব্যাপারে, এটা খুব শুভ লক্ষণ। এবং এই বিরাগের উৎসটা কি? একই দলের দুজন প্রার্থী এবং একই দলের। এবং কাজল ভাই একমত হবেন কিনা, এই যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনটাকে সহিংস, বিভেদ এবং আরো ধ্বংস, এবার এই জন্যই হয়তো এবার মার্কাটা ইয়ে হচ্ছে, কিন্তু সেই আইনটাও তো চেঞ্জ করে নাই। আলোচনা অংশ নেওয়ার জন্য ডাক্তার শাখাওয়াত হোসেন সায়েন্স এবং জাকারিয়া কাজল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।